where the mind is without fear and the head is held high, where knowledge is free. নমস্কার। মালদা প্রশাসনের উদ্যোগে ছাত্রছাত্রীদের জন্য যে টেলিশিক্ষার ব্যবস্থা করা হয়েছে তাকে স্বাগত জানাই ও ধন্যবাদ জানাই। আমি দেবী সরকার, শিবানী একাডেমি স্কুলে আমি শিক্ষকতা করি। আমার বিষয় রাষ্ট্রবিজ্ঞান। আজকে আমি তোমাদের জনসমাজ, জাতীয় জনসমাজ ও জাতি এর উপরে আলোচনা করব। জাতীয়তাবাদ হলো এমন একটা শব্দ যা যুগ যুগ ধরে রাজনৈতিক চিন্তা জগতে আলোড়নের সৃষ্টি করেছে। সি.ডি. বার্নসের মতে নবজাগরণ প্রসূত সার্বভৌমিকতার সঙ্গে বৈপ্লবিক অধিকার সমূহের সমন্বয় সাধনের ফলেই জাতীয়তাবাদের উৎপত্তি ঘটেছিল। আবার এই জাতীয়তাবাদের সঙ্গে কয়েকটি শব্দ নিবিড়ভাবে যুক্ত। কি কি শব্দগুলো? যেমন এই যে জনসমাজ, জাতীয় জনসমাজ ও জাতি। জাতীয় জনসমাজ ও জাতি হলো একই পূর্বপুরুষ থেকে জাত জনসমষ্টি। আবার এই যে জাতীয় জনসমাজ এবং জাতি, এই দুটোর মধ্যে অনেকে পার্থক্য করতে নারাজ। অনেকে বলেন যে জাতীয় জনসমাজ ও জাতি এর মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু দেখা যায় যে আছে, একটা সূক্ষ্ম পার্থক্য আছে। সেটা আমরা যখন আলোচনা করব সেটাতেই বোঝা যাবে যে কি সূক্ষ্ম পার্থক্যটা। আচ্ছা, এবার আমরা আলোচনা করব জনসমাজ নিয়ে। জনসমাজ বলতে কি বোঝায়? জনসমাজের সংজ্ঞা প্রসঙ্গে বার্জেস বলেছেন যে জনসমাজ হলো একটি নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটি জনসমষ্টি যাদের ভাষা, সাহিত্য, ইতিহাস, আচার আচরণে এমনকি অভাব অভিযোগে ও অধিকার বোধে ঐক্যের সন্ধান পাওয়া যায়। তাহলে কি বললাম না, একই ভূখণ্ড, একই ভূখণ্ড, ধরো ভূখণ্ডটা হতে হবে একই ভূখণ্ডের মধ্যে এই জনসাধারণ বাস করছে, তাদের ভাষা এক, তাদের সাহিত্য এক, তাদের ইতিহাস এক, তাদের কালচার বা কৃষ্টি এক, এবং যাদের অভাব এক, অভিযোগ এক, তাদের অধিকার এক। এই দিয়ে তাদের মধ্যে একটা ঐক্য গড়ে উঠছে এবং তার ফলে কি হচ্ছে না, জনসমাজ হচ্ছে। কিন্তু ম্যাকেঞ্জি আবার বলছে, এটা কে বলছে না, বার্জেস বলছে, এটা বলছে বার্জেস। আবার ম্যাকেঞ্জি কি বলছে যে এই যে একই ভূখণ্ড, এটাকে কিন্তু উনি মেনে নিতে সম্মত নন। বলছে যে একই ভূখণ্ড না হলেও এই যে জনসমাজ, ওদের মধ্যে যদি একটা ঐক্যবোধ এবং একটা ভাবগত ঐক্য থাকে, তার ফলেও কিন্তু জনসমাজ সৃষ্টি হতে পারে। আবার লিকক, বায়রন প্রমুখ রাষ্ট্রবিজ্ঞানীরা কি বলছে যে উদ্ভবগত ঐক্য, অর্থাৎ কোত্থেকে এসেছে, সৃষ্টিটা কোথা থেকে, উদ্ভবটা কোথা থেকে, সৃষ্টিটা কোথা থেকে, এসেছে কোথা থেকে, সেটা থেকেও কিন্তু জনসমাজ সৃষ্টি হয়। আবার অনেকে কি বলছে না, ধর্ম, যে ধর্মের একটা ঐক্য,
সেটা থেকেও কিন্তু জনসমাজ সৃষ্টি হতে পারে। ইতিহাস বিশ্লেষণ করলে দেখা যায় যে এই যে ধর্মের ঐক্যানুভূতি একটা জনসমাজকে যেমন সম্পূর্ণতা দান করছে, সেই রকম জনসমাজ, জাতীয় জনসমাজ এবং জাতিতে রূপান্তরিত হয়ে সে তা একটা পরে রাষ্ট্র গঠন করছে। তাহলে দেখো ব্যাপারটা কি বলছে না, ধর্মের ঐক্যানুভূতি একটা জনসমাজকে যেমন সম্পূর্ণতা দান করছে, এই জনসমাজ আবার কি হচ্ছে না জাতীয় জনসমাজ, জাতি তারপরে কি করছে না তারা একটা রাষ্ট্র গঠন করছে। তাহলে আমরা এই থেকে বিচার করে জনসমাজের যে একটা সংজ্ঞা বা জনসমাজ কাকে বলে সেটা একটু দেখে নিই। কি না, একটা নির্দিষ্ট ভূখণ্ডে বসবাসকারী এমন একটা জনসমষ্টি যাদের মধ্যে ভাষাগত, ঐতিহ্যগত, ইতিহাসগত, ধর্মগত, উদ্ভবগত মিল দেখা যাচ্ছে এবং এছাড়াও তাদের অভাবে, অভিযোগে, অধিকারবোধেও একটা ঐক্যের সন্ধান পাওয়া যায়। তাহলে এই হচ্ছে একটা জনসমাজের কাকে বলে বা জনসমাজটা কি বা জনসমাজ সম্বন্ধে জানা গেল। এরপরে আমরা দেখব না জাতীয় জনসমাজ। মানে ভালো করে লক্ষ্য করো যে প্রত্যেকটার সাথে একটা করে সূক্ষ্ম পার্থক্য আছে। এবার কি বলছি না জাতীয় জনসমাজ। জাতীয় জনসমাজ সম্বন্ধে বলতে গিয়ে কোকার বলেছেন যে জাতীয় জনসমাজ হলো অতীত ইতিহাসের অভিজ্ঞতা ও সাংস্কৃতিক ঐতিহ্যের ফল। বার্জেস আবার বলছে যে এমন একটা জনসমষ্টি যাদের ভাষা, ধর্ম, সাহিত্য, ইতিহাস প্রভৃতি ঐক্যের বন্ধনে আবদ্ধ এমন একটা জনসমষ্টি যা নিজেকে কি করছে না অনুরূপ অন্য একটা জনসমষ্টি থেকে পৃথক বলে মনে করছে। তাহলে বার্জেস কি বলছে যে এমন একটা জনসমষ্টি যাদের মধ্যে ইতিহাস এক, ভাষা, সাহিত্য, আচার আচরণের মধ্যে একটা ঐক্য আছে এবং তারা কি করছে অনুরূপভাবে আরেকটি বন্ধনে আবদ্ধ জনসমষ্টি থেকে নিজেদেরকে পৃথক বলে মনে করছে। এবং জাতীয় জনসমাজের মধ্যে একটা যে জিনিসটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে রাজনৈতিক চেতনা, যেটা আমরা জনসমাজের মধ্যে কিন্তু পাইনি। জাতীয় জনসমাজের মধ্যে কি বললাম, রাজনৈতিক চেতনা। রাজনৈতিক চেতনা রাজনৈতিক চেতনা চেতনা এটা জাতীয় জনসমাজের মধ্যে দেখা যাচ্ছে। যখন কোনো জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনা গভীরভাবে পরিলক্ষিত হয় তখনই সেটা জাতীয় জনসমাজ হয়ে যাচ্ছে। কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী আবার কি বলছে যে জাতীয় জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা গভীরভাবে হয়ে যখন রাষ্ট্র গঠন করছে, অর্থাৎ দেখা যাচ্ছে যে একটা জনসমাজ তাদের মধ্যে ভাষা, ধর্ম, সাহিত্য, আচার আচরণ সব কিছুর মধ্যে একটা ঐক্যর সাথে সাথে আবার কি না রাজনৈতিক চেতনাও গভীরভাবে দেখা যাচ্ছে। তাহলে রাজনৈতিক কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা গভীরভাবে দেখা যাচ্ছে তখনই সেটা হয়ে যাচ্ছে জাতীয় জনসমাজ। আচ্ছা, তাহলে কি হলো, রাজনৈতিক চেতনা এলো জাতীয় জনসমাজের মধ্যে। এবার আমরা যেটা বলছি জাতি। জাতি, জাতির ইংরেজিটা কি, নেশন।
এই নেশান, এটার বাংলা প্রতিশব্দ কি হলো না জাতি। আবার এই নেশান শব্দটা ল্যাটিন শব্দ নেশিও থেকে এসেছে। নেশান এই শব্দটি নেশান, এই শব্দটি ল্যাটিন শব্দ নেশিও থেকে এসেছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, কারণ এটা ভীষণ মাল্টিপল চয়েসের ক্ষেত্রে আসে। তাই নেশান এই শব্দটি ল্যাটিন শব্দ নেশিও থেকে এসেছে। ল্যাস্কি কি বলেছে? ল্যাস্কি বলছে এই যে জাতি, এটা সংজ্ঞা নির্ধারণ করা কিন্তু সহজ ব্যাপার নয়, কেননা এটা তো কোনো বিচার্য বাহ্যিক উপাদানের ভিত্তিতে সৃষ্টি হচ্ছে না। আবার ফরাসি দার্শনিক রেনা কি বলছে না, রেনা বলছে যে জাতি হচ্ছে একটা ভাষা এবং জৈবিক ভিত্তিতে সৃষ্টি হচ্ছে না। জাতি ভাষা কিংবা জৈবিক ভিত্তিতে জাতি সৃষ্টি হচ্ছে না, এটা ফরাসি দার্শনিক রেনার বক্তব্য। যে জাতি হচ্ছে একটা জীবন্ত আধ্যাত্মিক নীতির মূর্ত রূপ। কোনো গৌরবোজ্জ্বল বা দুঃখময় অতীত দিনের স্মৃতির বন্ধন এবং একটি রাষ্ট্রের জনগণের ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছাই হচ্ছে জাতি। একটি রাষ্ট্রের জনগণের ঐক্যবদ্ধ হওয়ার ইচ্ছাই হচ্ছে জাতি, মানে নিজেদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, তবে সেটা জাতি হবে। রাষ্ট্র থাকতে হবে, রাষ্ট্রের মধ্যে আবার ঐক্যবদ্ধও হতে হবে, তবেই কিন্তু হবে জাতি। আচ্ছা, যেমন রবীন্দ্রনাথ তার নেশান কি প্রবন্ধে রবীন্দ্রনাথ তার নেশান কি প্রবন্ধে, এটাও ইম্পর্টেন্ট। আচ্ছা, রবীন্দ্রনাথ তার নেশান কি প্রবন্ধে বলেছে জাতি হচ্ছে একটা সজীব সত্তা, একটা মানুষ পদার্থ। আচ্ছা, এবার আমরা কি দেখতে পাচ্ছি না, জাতির মধ্যে একটা অতীত ব্যাপার আছে, সেই রকম তার সাথে আবার বর্তমানও লুকিয়ে আছে। কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী, আধুনিক যারা রাষ্ট্রবিজ্ঞানী, তারা বিচার বিশ্লেষণ করে বলছে যে জাতির মধ্যে একটা কিন্তু রাজনৈতিক ব্যাপার পরিলক্ষিত হয়। অর্থাৎ রাজনৈতিক কোনো জনসমাজের মধ্যে যখন রাজনৈতিক চেতনা সম্পন্ন কাজ করছে, তখনই সেটা হয়ে যাচ্ছে জাতি। আলফ্রেড জিমান বলছে যে জনসমাজের মানুষ নিজেদেরকে একটি জাতিসত্তার অঙ্গীভূত করে, সেটাই হচ্ছে জাতি। আলফ্রেড জিমান বলছে যে যে জনসমাজের মানুষ নিজেদেরকে একটি জাতিসত্তার অঙ্গীভূত বলে মনে করে, তখনই হয়ে যাচ্ছে জাতি। লর্ড ব্রাইস বলছে রাজনৈতিকভাবে সংগঠিত, বহিঃশাসন থেকে মুক্ত অথবা মুক্তকামী একটি জনসমাজই হচ্ছে জাতি। আবার হায়েস কি বলেছে দেখো, হায়েস কি বলেছে, যে একটি জনসমাজ যখন তাদের সাথে সার্বভৌমিকতা এবং একটা স্বাধীনতা, এই দুটো যখন অর্জন করবে, তখনই সেটা হয়ে যাবে জাতি। হায়েস বলছে যে কোনো জাতীয় জনসমাজ সার্বভৌমিকতা ও স্বাধীনতা, এই দুটো যখন অর্জন করবে, তখনই হয়ে যাবে সেটা জাতি। তাহলে আমি কি কি পেলাম? জনসমাজ, জাতীয় জনসমাজ ও জাতি, এই তিনটে আমি পেয়ে গেলাম। তাহলে জনসমাজের মধ্যে কোনো রাজনৈতিক চেতনা ব্যাপার আসছে না, জাতীয় জনসমাজের মধ্যে রাজনৈতিক চেতনা এসে পড়ছে।
আবার জাতির মধ্যে তো আসছেই, রাজনৈতিক চেতনা কাজ না করলে তখন সেটা জাতি হবেই না, রাজনৈতিকভাবে তাদেরকে ঐক্যবদ্ধ হতেই হবে। এবার দেখো এই যে জনসমাজ, জাতীয় জনসমাজ এবং জাতি, এদের মধ্যে পার্থক্যগুলি হলো মানে এই ছকটা যদি তোমরা মনে রাখো না তাহলে দেখবে একদম কোনো অসুবিধা নেই। জনসমাজ সমান সমান ঐক্যবদ্ধ জনসমষ্টি ঐক্যবদ্ধ জনসমষ্টি মাইনাস রাজনৈতিক চেতনা, অর্থাৎ এখানে কোনো রাজনৈতিক চেতনার ব্যাপার নেই, ওই জন্য সেটাকে করা হয়েছে মাইনাস। মাইনাস রাজনৈতিক চেতনা, ঐক্যবদ্ধ জনসমষ্টি মাইনাস রাজনৈতিক চেতনা। আচ্ছা, এবার হচ্ছে কি জাতীয় জনসমাজ। জনসমাজ প্লাস রাজনৈতিক চেতনা। তাহলে জাতীয় জনসমাজের সাথে কি হলো, জনসমাজটা যুক্ত হলো প্লাস রাজনৈতিক চেতনা। এবার কি না জাতি, জাতীয় জনসমাজ যোগ জাতীয়তাবোধ বা রাষ্ট্র, মানে জাতির সাথে একটা রাষ্ট্র থাকতেই হবে, সবসময়ই থাকবে তার কোনো কথা না, এটা আমি পরে এই নিয়ে চলবে আলোচনা। তাহলে জনসমাজ সমান সমান ঐক্যবদ্ধ জনসমষ্টি মাইনাস রাজনৈতিক চেতনা, মানে জনসমাজের মধ্যে কোনো রাজনৈতিক চেতনা নেই। আবার জাতীয় জনসমাজ সমান সমান জনসমাজ যোগ রাজনৈতিক চেতনা, জাতীয় জনসমাজের সাথে চলে এলো রাজনৈতিক চেতনা। আবার জাতির সাথে কি হলো জাতীয় জনসমাজ যোগ জাতীয়তাবোধ বা রাষ্ট্র। এবার আমরা আলোচনা করব জাতীয় জনসমাজের উপাদান, যে সমস্ত উপাদানগুলোর জন্য জনসমাজকে জাতীয় জনসমাজে রূপান্তরিত করে সেই উপাদানগুলো যেমন আছে দেখো, দুটো ভাগে আবার ভাগ করছে, বাহ্যিক উপাদান, ভাবগত উপাদান। এখানে আমি প্রথমে বাহ্যিক উপাদানগুলো কি কি লিখে নিয়েছি। কি কি বাহ্যিক উপাদান? ভৌগোলিক ঐক্য, বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য, ধর্মগত ঐক্য, রাষ্ট্রীয় সংগঠন ও অর্থনৈতিক বন্ধন। এবার আমি প্রত্যেকটা যে উপাদানগুলো বাহ্যিক উপাদানগুলো সেগুলো নিয়ে নিয়ে আলোচনা করব। প্রথমে কি বলছে না ভৌগোলিক ঐক্য। ভৌগোলিক ঐক্যের মধ্যে কি বলছে দেখো, সুদীর্ঘ কাল ধরে একটা ভূখণ্ডের মধ্যে মানুষরা সব বাস করছে, পাশাপাশি পাশাপাশি আছে, তাদের মধ্যে বিভিন্ন যোগাযোগ হচ্ছে, ভাবে আদান প্রদান হচ্ছে। হ্যাঁ, এই যে তোমরা পাড়াগুলোতে দেখো না, এখন তো আস্তে আস্তে পাড়া ব্যাপার অনেক উঠেই যাচ্ছে। আমরা যখন ছোট ছিলাম অনেক সময়, হ্যাঁ, যে পাড়াতে ওই যে প্রতিবেশী পাশাপাশি পাশাপাশি বাড়ি থাকতে থাকতে তাদের মধ্যে একটা অদ্ভুত বন্ধন, একটা অদ্ভুত একটা যোগাযোগ, মিলমিশ,
যেন সুখে দুঃখে ওর সাথে একটা সবকিছু যেন সমান অংশীদার হয়ে যাচ্ছে। তাহলে কি হচ্ছে না, জনসমাজের এই যে ভৌগোলিক ঐক্য, যে সুদীর্ঘকাল ধরে একটা ভূখণ্ডে বসবাস করার ফলে তাদের মধ্যে একটা পারস্পরিক যোগাযোগ, মিলমিশ, ঐক্য গড়ে উঠছে, এবং তারা কি করছে, ওই ভূখণ্ডটাকে কি করছে, নিজের মাতৃভূমি, পবিত্র জন্মভূমি বলে ভাবছে, এবং সেটা থেকে কি হচ্ছে, একটা দেশপ্রেম জাগরিত হচ্ছে। এবং ওই যে পবিত্র জন্মভূমি বা মাতৃভূমিটার জন্য তারা সব কিছু ত্যাগ করতে পারে, এই ব্যাপারে কোনো দ্বিধা থাকে না ওদের। এমনকি তাদের যে মানে প্রাণটা, অমূল্য সম্পদ, সেটাও যেন দিয়ে দিবে। কিন্তু ভৌগোলিক ঐক্যকে অপরিহার্য উপাদান বলা যায় না, কেননা ভৌগোলিক ঐক্য না থাকলেও যে জনসমাজ গঠিত হতে পারে সেটার একটা উদাহরণ আমি দিচ্ছি। তা 1948 সালে ইসরায়েল রাষ্ট্র হলো, তার আগে তো ইহুদিরা এদিক ওদিক ঘুরে বেরিয়েছে, পৃথিবীর কোথায় কোথায় ঘুরে বেরিয়েছে। কোথায় তখন ইসরায়েল? ইসরায়েল তো এলো অনেক পরে। কিন্তু তারা যে ঘুরে বেরিয়েছে, বিভিন্ন জায়গায় যে বাস করেছে, কিন্তু তাদের মধ্যে কি কোনো ঐক্যবোধের অভাব ছিল? তাদের মধ্যে আকাঙ্ক্ষা ছিল। কিসের আকাঙ্ক্ষা? তাদের একটা রাষ্ট্র চায়, তারা একটা জাতীয় জনসমাজ থেকে তারা রাষ্ট্র চায়। এছাড়াও আর একটা আমি কি বলতে পারি, এই যে ভারতবর্ষে একসাথে আমরা অনেক ভাষাভাষী মানুষ, ধর্মের মানুষ আছি, হিন্দু আছি, মুসলিম আছি, শিখ আছি, জৈন আছি, পার্সি আছি, সবার সাথে কি একটা ঐক্যবোধ তৈরি হয়েছে? কোথায় তৈরি হয়েছে? তাহলে স্বাধীনতার 74 বছর পরেও এই যে প্রাদেশিকতা, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতা, এইগুলোর একটা সৃষ্টি হতো না। এগুলো কি করছে না, জাতীয় সংহতিকে নষ্ট করে দিচ্ছে, জাতীয় ঐক্যকে নষ্ট করে দিচ্ছে। তাহলে এই হলো ভৌগোলিক ঐক্য। বোঝাতে পারলাম তোমাদের, আশা করি। আচ্ছা, এবার হচ্ছে কি না, বংশগত ঐক্য। বংশগত ঐক্যকে জাতীয় জনসমাজ গঠনের একটা অপরিহার্য উপাদান বলছে। কি না, একই বংশ থাকে, যে একটা জনসমাজের মানুষ যখন নিজেদেরকে একই বংশ থেকে উদ্ভূত বলে মনে করে, তখন তাদের মধ্যে একটা ঐক্যবোধ তৈরি হয়, যে এটা রক্তের বন্ধন তাদের মধ্যে একটা স্বজন প্রীতি এনে দেয়, যে আমরা একই রক্ত। এই জার্মানরা আর্য রক্ত সম্ভূত বলে এই যে হিটলার এটা প্রচার করে বেরিয়ে জার্মান জাতির মধ্যে যে একটা ঐক্যবোধ তৈরি করেছে, এই জার্মানরা কি না আর্য রক্ত সম্ভূত। তাহলে কি হলো না, বংশগত ঐক্য হচ্ছে একটা উপাদান। কিন্তু সব ক্ষেত্রে যে এটা অপরিহার্য না হলে যে জাতীয় জনসমাজ গঠিত হবে না, তা কিন্তু না। মানে এটাকে যে একেবারে অপরিহার্য, এসেনশিয়াল হতে হবে তা না, এটা উপাদান, কিন্তু অপরিহার্য না। কেন অপরিহার্য না? এই যে ইংরেজ, ওলন্দাজ, জার্মানরা, এরা একই রক্ত থেকে এসেছে, কিন্তু তাদের মধ্যে কি ঐক্যবোধ তৈরি হয়েছে? কোথায়? সবসময় তাদের মধ্যে দাঙ্গা লেগে আছে, একটা বিবাদ, তাদের অর্থনৈতিক রাজনৈতিক ক্ষেত্রে সবসময় তাদের একটা চলছে, লড়াই চলছে, তীব্র প্রতিদ্বন্দ্বিতা চলছে। তাহলে এটা অপরিহার্য উপাদান নয়? উপাদান তো অপরিহার্য নয়। আচ্ছা, এবার আমরা আলোচনা করব ভাষাগত ঐক্য। ভাষা মানে কি? এই যে ধরো কথা বলছি, বোঝাচ্ছে এটা ভাষা। ভাষা না হলে তো তুমি কারোর সাথে মেলামেশাই করতে পারবে না। তোমার যদি ভাষাটা না থাকে, তুমি মেলামেশা কেমন করে করবে? ভাবের আদান প্রদান কেমন করে করবে? ভাষার মাধ্যমেই তো তোমার জাতীয় সংহতি, জাতীয় ঐতিহ্য, তোমার যে প্রতিভা, সেটা প্রকাশিত হচ্ছে, এবং তার মধ্যে দিয়েই তুমি এগিয়ে যাচ্ছ, সভ্যতা এগোচ্ছে। ভাষার মধ্যে দিয়েই কি হচ্ছে না, সভ্যতা এগোচ্ছে, বিশ্বটা এগোচ্ছে। হ্যাঁ, ভাষা হচ্ছে কি না, জাতীয় সংহতি ও সংস্কৃতির একটা ধারক ও বাহক।
এবং ভাষার মধ্যে দিয়ে এই যে বিশ্বের যে একটা সংস্কৃতি সেটা এগিয়ে যাচ্ছে ভাষার মধ্যে দিয়ে। কিন্তু এই যে ভাষাগত ঐক্যকেও আমরা অপরিহার্য বলতে পারছি না, কারণ একই ভাষা হলেও অনেক সময় তাদের মধ্যে অনৈক্য থাকছে। আচ্ছা, এবার কি বলছি না, ধর্মগত ঐক্য। ধর্ম, এই যে আজকে আমরা কোন ধর্ম, হিন্দু ধর্ম, মুসলিম ধর্ম, খ্রিস্টান ধর্ম, বিভিন্ন ধর্ম আছে। এই যে আজকে ভারতবর্ষে বিভিন্ন ধর্মের মানুষ বাস করছে, তাই ধর্মটা কি হচ্ছে না, একটা জাতীয় জনসমাজ গঠনের অপরিহার্য উপাদান। এই ধর্মের মধ্যে ঐক্য থাকলে তবেই কিন্তু জাতীয় জনসমাজ গঠিত হবে। কিন্তু সব ক্ষেত্রে এটা মেনে নেওয়া যায় না। যেমন মানে অপরিহার্যই যে হবে তার কোনো কথা নাই। যেমন ধরো ভারতে এই যে গোর্খারা, শিখরা, ওরা তো হিন্দু ধর্মের, কিন্তু ওরা এক হতে পারছে? কোথায় পারছে? তাদের মধ্যে সবসময় একটা আন্দোলন, বিবাদ, কি না, তারা রাষ্ট্র চায়, আলাদা রাষ্ট্র চায়। একই ধর্মের হয়েও, হিন্দু ধর্মের হয়েও আলাদা রাষ্ট্র চাচ্ছে এবং সবসময় লড়াই করছে, জাতীয় সংহতি, জাতীয় ঐতিহ্যকে নষ্ট করছে, বিঘ্ন ঘটাচ্ছে। আবার দেখো ভারতবর্ষের মধ্যে হিন্দুদের সাথে মুসলমানরাও আছে, তারা তো হিন্দুদের মতনই ভারতবর্ষকে ভালোবাসছে, এমন তো না যে ভারতবর্ষকে ভালোবাসছে না, তারাও বাসছে। আচ্ছা, এবার বলবো না রাষ্ট্রীয় সংগঠন। রাষ্ট্রীয় সংগঠন অর্থাৎ জনসমষ্টি একটা রাষ্ট্রের মধ্যে থেকে বা একটা সরকারের মধ্যে সুদীর্ঘকাল ধরে থাকতে থাকতে কি হয়, তাদের মধ্যে একটা একাত্মবোধ গড়ে ওঠে। এই যে আমাদের ভারতবর্ষে আমাদের এখন কোন সরকার, আমাদের প্রধানমন্ত্রীকে নরেন্দ্র মোদী, সেই সরকারের অধীনে আমরা আছি, সেই রাষ্ট্রীয় সংগঠন বা সেই সরকারের অধীনে আমরা থাকছি। এই যে ধারণাটা যদি দীর্ঘদিন ধরে চলতে থাকে, তাহলে তারা আমাদের মধ্যে, মানুষদের মধ্যে একটা ঐক্যবোধ গড়ে উঠবে, একটা একাত্মতা গড়ে উঠবে। যেমন এই যে ওলন্দাজ, ব্রিটিশ, এরা কি করছে না, একটা ব্রিটিশ সরকারের অধীনে থাকতে থাকতে ইংল্যান্ড, স্কটল্যান্ড এবং ওয়েলসের অধিবাসীরা, ওরা দীর্ঘদিন ব্রিটিশ শাসনাধীনে থাকতে থাকতে ব্রিটিশ জাতীয়তাবাদে উদ্বুদ্ধ হয়েছে। কিন্তু যতই বংশ, ভাষা, ধর্ম এগুলোকে আমরা জাতীয় জনসমাজের উপাদান বলি না কেন, আসল হচ্ছে কি না রাষ্ট্রীয় সংগঠন বা রাষ্ট্র। অর্থাৎ জনসমাজকে একটা রাষ্ট্র তৈরি করতেই হবে এবং এই ইচ্ছাটাই জাতীয় জনসমাজকে জাতিতে পরিণত করবে। আচ্ছা, এবার আমরা নিয়ে যাব অর্থনৈতিক বন্ধন। অর্থনৈতিক বন্ধন হচ্ছে জাতীয় জনসমাজের একটা গুরুত্বপূর্ণ উপাদান। যে একই অর্থনৈতিক বন্ধন, অর্থাৎ অর্থনৈতিক বন্ধন যদি এক ও অভিন্ন না হয়, তাহলে কিন্তু একটা অখণ্ড জাতি কখনোই হতে পারে না। এই যে ইংরেজরা, আমেরিকানরা, ওদের তো অর্থনৈতিক বন্ধন ছিল কিন্তু এক না, আলাদা। তার জন্যই কিন্তু ওরা আলাদা জাতি হয়ে গেছে, এক জাতি হয়ে আত্মপ্রতিষ্ঠা করতে পারেনি। আবার জর্জিয়ানরা একটা ভূখণ্ডে বাস করেছে, একই ভাষা ব্যবহার করেছে, কিন্তু তারা আলাদা হয়ে গেছে, অখণ্ড জাতি হয়নি। কেননা তারা অসংলগ্ন রাষ্ট্রে থাকতে থাকতে তারা একটা সাধারণ অর্থনৈতিক জীবনে ব্যর্থ হয়ে গেছে। শতাব্দী ধরে নিজেদের মধ্যে লড়াই করেছে। পরে ঊনবিংশ শতাব্দীতে তারা একটা পুঁজিবাদী অর্থনৈতিক বন্ধনে আবদ্ধ হয়ে জর্জিয়ারা একটা জাতি হয়েছে। তাহলে এই হলো বাহ্যিক উপাদান। ভৌগোলিক ঐক্য,
বংশগত ঐক্য, ভাষাগত ঐক্য, ধর্মগত ঐক্য, রাষ্ট্রীয় সংগঠন, অর্থনৈতিক বন্ধন। আচ্ছা, এবার আমি যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভাবগত ঐক্য। এই যে আমি বললাম জাতীয় জনসমাজের উপাদানগুলোকে দুটি ভাগে ভাগ করা হয়, বাহ্যিক উপাদান আর হচ্ছে ভাবগত উপাদান। এবার হচ্ছে ভাবগত ঐক্য। আচ্ছা, এই যে জনসমষ্টি সুদীর্ঘকাল ধরে একসাথে বসবাস করার ফলে তাদের মধ্যে ইতিহাস, কৃষ্টি, সংস্কৃতি সমন্বয়ের ফলে একটা ঐক্যবোধ গড়ে উঠছে এবং জনসাধারণের মধ্যে একটা একাত্মবোধ তৈরি হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে না, একটা জাতি হচ্ছে। কোনো কোনো রাষ্ট্রবিজ্ঞানী আবার বলছে, যেমন ফরাসি অধ্যাপক রেনা বলছে যে এই যে ভাবের একটা আধার, সেটাতেই কি হচ্ছে না, জাতীয় জনসমাজকে জাতিতে পরিণত করছে। এটা ভাবগত ঐক্য এবং ভাবগত ঐক্যকে আবার দুটো ভাগে ভাগ করছে, অতীতের স্মৃতি এবং 2 নম্বর হচ্ছে ঐতিহ্যকে হারিয়ে রাখার আকাঙ্ক্ষা। ঐতিহ্যকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, অতীতের স্মৃতি এবং ঐতিহ্যকে ফিরে পাওয়ার আকাঙ্ক্ষা, এই দুটো মিলে গেলে কিন্তু একটা কি হচ্ছে না, একটা ভাবগত ঐক্য তৈরি হচ্ছে। এছাড়া কি হচ্ছে না, এছাড়া হচ্ছে একটা যৌথ আদর্শ, যৌথ স্মৃতি, যেটা জনসাধারণের মধ্যে সৃষ্টি হয়ে কি হচ্ছে না, একটা ভাবের আধার হচ্ছে এবং তার ফলে কি হচ্ছে না, ভাবগত ঐক্য তৈরি হচ্ছে। এই ভাবগত ঐক্য এটা হচ্ছে একটা কি না, একটা মানসিক অবস্থা, একটা জীবনাদর্শ, একটা চিন্তা, অনুভূতি। তাহলে এই হচ্ছে ভাবগত ঐক্য। আচ্ছা, এখন আমি তোমাদের জাতি ও রাষ্ট্র এর মধ্যে পার্থক্য কি সেটা নিয়ে আলোচনা করব। অনেক অনেক রাষ্ট্রবিজ্ঞানী বলছে জাতি ও রাষ্ট্র হচ্ছে এক ও অভিন্ন, অর্থাৎ এদের কোনো মধ্যে কোনো পার্থক্য নেই, এটা এক ও অভিন্ন। ফরাসি বিপ্লবের পর থেকে জাতীয় রাষ্ট্র, নেশন স্টেট, এই ধারণাটার উদ্ভব ঘটে। ধনতন্ত্রের বিকাশের একদম প্রথম দিকে উদীয়মান বুর্জোয়া শ্রেণী তারা তাদের আভ্যন্তরীণ বাজার ঠিক রাখার জন্য এই জাতিভিত্তিক রাষ্ট্র এটা স্লোগান তোলে, অর্থাৎ এক জাতি এক রাষ্ট্র। এবং আঞ্চলিক জাতির ওপর রাষ্ট্রগুলোর ছাপ পড়ার পরে জাতি, জাতীয় সম্প্রদায় ও রাষ্ট্র জাতীয় রাষ্ট্র বলে রূপান্তরিত হয় এবং এক জাতি এক রাষ্ট্র তখন থেকেই ব্যাপারটা চলে আসছে। মানে তখন থেকেই এক জাতি এক রাষ্ট্র, একটা জাতি একটা রাষ্ট্র, মানে একটা রাষ্ট্রে একটা জাতি, এই ব্যাপারটা তখন থেকেই প্রচার হতে থাকে। কিন্তু যতই বলুক অনেক রাষ্ট্রবিজ্ঞানী জাতীয় রাষ্ট্র হচ্ছে এক ও অভিন্ন, এদের মধ্যে কোনো পার্থক্য নেই, কিন্তু তবুও পার্থক্য আছে। যেমন 1 নম্বর, রাষ্ট্র হচ্ছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। অপরদিকে জাতি কি হচ্ছে, জাতি একটি সাংস্কৃতিক সত্তা। রাষ্ট্র হচ্ছে একটা রাজনৈতিক প্রতিষ্ঠান, জাতি হচ্ছে কি না একটা সাংস্কৃতিক সত্তা। এই যে জাতির মধ্যে সাংস্কৃতিক সত্তা, আবার
কোনো জনসমাজের মধ্যে যখন একটা ভাবের আদান প্রদান হয় বা তাদের মধ্যে একটা জাতীয়তা কাজ করে, তখনই সেটা হয়ে যাচ্ছে জাতি। এবং জাতি হচ্ছে একটা সামাজিক ও মনস্তাত্ত্বিক। আবার 2 নম্বর হচ্ছে রাষ্ট্রের ক্ষমতা ও ইচ্ছা বাস্তবায়িত হয় সরকারের মাধ্যমে। রাষ্ট্রের ক্ষমতা ও ইচ্ছা বাস্তবায়িত হয় সরকারের মাধ্যমে, কিন্তু জাতির এই রকম কোনো মাধ্যম নেই। রাষ্ট্রের ক্ষমতা ও ইচ্ছা বাস্তবায়িত হয় সরকারের মধ্য দিয়ে, কিন্তু জাতির এইরকম কোনো মাধ্যম নেই। আবার কোনো জনসমষ্টি একটা ভূখণ্ডে থাকলো, তাদের ইচ্ছা রাষ্ট্র গঠন করা, সেটা হলেই হবে না, সেই ইচ্ছেটাকে তাদের সফল করতে হবে, সাকসেস করতে হবে, তবেই সেটা রাষ্ট্র হবে বা সেটা পরে জাতিতে পরিণত হবে, জনসমষ্টি। যেমন ধরো, প্রথম বিশ্বযুদ্ধের আগে অস্ট্রিয়া হাঙ্গারি এরা তো একটা শক্তিশালী রাষ্ট্র ছিল, কিন্তু জনসাধারণের মধ্যে কোনো রাজনৈতিক ঐক্য ছাড়া অন্য কোনো ঐক্য ছিল না। তার ফলে কি হয়েছে, তারা একটা জাতি হিসাবে প্রতিষ্ঠিত হতে পারেনি। অর্থাৎ সরকারও হতে হবে, মানে রাষ্ট্রও হতে হবে, আবার জাতীয় থাকতে হবে, তবেই কিন্তু সেটা মিলেমিশে একাকার হবে। তাহলে অস্ট্রিয়া হাঙ্গারি ওরা কি ছিল, ওদের মধ্যে রাজনৈতিক ঐক্য ছিল, কিন্তু অন্য কোনো ঐক্য না থাকার জন্য তারা জাতি হিসাবে আত্মপ্রতিষ্ঠা পায়নি। 3 নম্বর কি বলছে না, যে অনেক সময় যে বহুজাতি বিশিষ্ট যেগুলো রাষ্ট্র, যে সমস্ত রাষ্ট্রে বহু জাতি আছে, তাদেরকে বলা হচ্ছে বহুজাতি বিশিষ্ট। বহু জাতি রাষ্ট্র। যে সমস্ত রাষ্ট্রে বহু জাতি আছে তাদেরকে কি বলা হচ্ছে, বহু জাতি বিশিষ্ট রাষ্ট্র। তোমরা এটা সবাই পারবে। কোন রাষ্ট্র? ভারতবর্ষ। ভারতবর্ষের মধ্যে আমাদের প্রচুর জাতি আছে, প্রচুর জাতি মিলেমিশে বাস করছে, তাহলে ভারতবর্ষ হচ্ছে বহুজাতি বিশিষ্ট। কিন্তু এই যে জাতিগুলো আছে সবাই কি আর রাষ্ট্র পাচ্ছে? সবাই যদি বলে যে আমরা সব রাষ্ট্র চাই, ও রাষ্ট্র চায়, পার্সিরা রাষ্ট্র চায়, জৈনরা রাষ্ট্র চায়, খ্রিস্টান যারা তারাও রাষ্ট্র চায়, তাহলে কি আর হবে? তাহলে কি হবে? তাহলে তো ঐক্যবোধ তৈরি হবে না, জাতীয় সংহতি, জাতীয় যে ঐক্য সেটা বিপন্ন হবে। এবং তখনই তাদের মধ্যে কি হবে না, এই যে এক জাতি এক রাষ্ট্র ব্যাপারটা চলে আসবে, এবং যখনই আসবে তখনই রাষ্ট্রের অস্তিত্ব বিপন্ন হয়ে যাবে। তাহলে এই যে জাতি ও রাষ্ট্র ব্যাপারটা গেল।
এবার আমি যেটা তোমাদের বলবো, এইখান থেকে আর একটা জিনিস চলে এলো, সেটা হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকার। আজকে একটু ওটা নিয়ে শুরু করি, সময় আছে যখন আমার। আত্মনিয়ন্ত্রণের অধিকার। আমি কিন্তু জাতীয় রাষ্ট্র পড়াতে পড়াতে কিছু জিনিস আলোচনা করে নিয়েছি। এই যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, এটার মূল কথা কি বলতো? এক জাতি এক রাষ্ট্র। ওটা কিন্তু জাতি রাষ্ট্র পড়াতে গিয়ে আমি বলে দিয়েছি, কয়েকবার বলেছি যে প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে এই যে এক জাতি এক রাষ্ট্র, এই স্লোগানটা এটা গভীরভাবে একটা আলোড়ন সৃষ্টি করেছিল। একটা জাতি একটা রাষ্ট্র, একটা রাষ্ট্রের মধ্যে একটা জাতি, এটা হচ্ছে এক জাতি এক রাষ্ট্র। তাহলে এবার দেখা যাক যে আত্মনিয়ন্ত্রণের অধিকার কাকে বলে। যখন কোনো আত্মসচেতন জাতীয় জনসমাজ নিজের পৃথক সত্তা ও জাতীয় বৈশিষ্ট্যকে রক্ষা করার জন্য একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিরূপণ করার দাবি জানায়, তখনই তাকে বলে আত্মনিয়ন্ত্রণের অধিকার। যখন কোনো আত্মসচেতন জাতীয় জনসমাজ, জনসমাজকে হতে হবে আত্মসচেতন, এবার নিজের পৃথক সত্তা, যে আমি কি, আমি কে, আমার কি আছে, এই যে পৃথক সত্তা এবং নিজস্ব বৈশিষ্ট্য, সেটা রক্ষা করার জন্য একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে, একটা রাষ্ট্র হতে হবে, একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিয়ন্ত্রণ করার দাবি জানায়, তখন তাকে বলা হয় আত্মনিয়ন্ত্রণের অধিকার। এটা আমি কাকে বলাটা লিখছি না, তোমরা সবাই তোমাদের হাতের কাছে বই আছে, টেক্সট বই আছে, পেয়ে যাবে। তো আমি এই কাকে বলেটা বলে তোমাদেরকে এটা বোঝাচ্ছি আর কি। তো এই যে যেসব জাতি তারা তাদের রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, তারা কি করবে? এই যে রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, তখন তাদের যে ঐতিহ্য, তাদের যে সংস্কৃতি, এগুলোকে তো রক্ষা করতে হবে। তো সেই রক্ষাটা করবে কার মাধ্যমে? তখনই তারা, যারা বঞ্চিত, রাজনৈতিক অধিকার থেকে যারা বঞ্চিত, তারা সবসময় চেষ্টা করবে একটা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে। এবং যেই মাত্র জাতীয় সরকার প্রতিষ্ঠা হয়ে যাবে, তখন তারা কি করবে? ওই সরকারের মাধ্যমে, সরকারের সাহায্য নিয়ে, সরকারের সহযোগিতা নিয়ে তাদের যে সংস্কৃতি, তাদের যে ভাষা, তাদের যে ঐতিহ্য, তাদের যে কৃষ্টি, তাদের রাজনীতি, তাদের অর্থনীতি, সবকিছু নিয়ে তারা তখন এগোতে চেষ্টা করবে। দেখো আত্মনিয়ন্ত্রণের অধিকারটা আর একটু ভালো করে দেখো কি বলছে, যে যখন কোনো আত্মসচেতন, মানে জনগণকে হতে হবে, জনসমাজকে হতে হবে আত্ম মানে নিজে নিজে সচেতন হতে হবে। যখন কোনো আত্মসচেতন জাতীয় জনসমাজ নিজের পৃথক সত্তা, নিজের বৈশিষ্ট্য রক্ষা করার জন্য একটা রাষ্ট্রীয় কাঠামোর মধ্যে থেকে নিজের রাজনৈতিক ভাগ্যকে নিরূপণ করার দাবি জানায়, তখনই তাকে বলা হয় আত্মনিয়ন্ত্রণের অধিকার। এই আত্মনিয়ন্ত্রণের অধিকারের ক্ষেত্রে যে সমস্ত জনসমাজ তারা রাজনৈতিক অধিকার থেকে বঞ্চিত, তারা কি করছে? তাদের এই অধিকারটিকে টিকিয়ে রাখার জন্য কাকে লাগবে? একটা সরকার লাগবে, জাতীয় সরকার লাগবে। ওরা জাতীয় সরকার প্রতিষ্ঠা করতে চাচ্ছে। যে সরকার প্রতিষ্ঠা হয়ে গেলে তখন তার মাধ্যমে তারা কি করবে? তাদের যে সংস্কৃতি,
তাদের যে ঐতিহ্য, তাদের যে কৃষ্টি, তাদের রাজনৈতিক, অর্থনৈতিক সমস্ত কিছু নিয়ে তারা তখন অগ্রসর হতে থাকবে। কার সাহায্য নিয়ে? না, ওই জাতীয় সরকারের সাহায্য সহযোগিতা নিয়ে। তাহলে বোঝাতে পারলাম। এবং এই যে এক জাতি এক রাষ্ট্র, এটাই হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের এই তত্ত্বটার স্লোগান। এক জাতি এক রাষ্ট্র, এই হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের তত্ত্ব। যে এক জাতি এক রাষ্ট্র, এটাই হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের মৌলিক নীতি। স্টালিন বলেছিলেন যে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে, স্টালিন বলেছিলেন আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে স্টালিন বলেছিলেন আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে জনগণের মধ্যে, জনগণ কি করবে না, নিজের ভাগ্য নিজেই নিয়ন্ত্রণ করবে, নিজের হাতেই থাকবে। স্টালিন বলেছিলেন যে আত্মনিয়ন্ত্রণের অধিকার বলতে যে মানুষের নিজের ভাগ্য নিজের হাতেই থাকবে, তার জন্য কাউরির ওপর নির্ভর হতে হবে না। কোনো জনসমাজকে বা কোনো মানুষকে যদি জোর করে তার অধিকার কেড়ে নেওয়া হয়, বা তার যে বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান সেটা ধ্বংস করা হয়, বা তার ভাষা দমন করা হয়, বা তার আচার ব্যবহারে অন্যথা করা হয়, কিন্তু সেটা করা যাবে না। জোর করে তার ভাষা কেড়ে নেওয়া যাবে না, জোর করে তার অধিকার কেড়ে নেওয়া যাবে না, বা অধিকার সংকুচিত করা যাবে না, বা তাকে তার যে বিদ্যালয় বা অন্যান্য প্রতিষ্ঠান সেটা ধ্বংস করা যাবে না, বা তার আচার ব্যবহারে অন্যথা করা যাবে না। এটাই হচ্ছে আত্মনিয়ন্ত্রণের অধিকারের মূল নীতি। 1772 সালে পোল্যান্ড দ্বিখণ্ডিত হওয়ার পর থেকে এই যে আত্মনিয়ন্ত্রণের অধিকারটা, এই নীতিটা প্রচলিত হতে থাকে। তারপর 19 শতকের মাঝামাঝি সময় থেকে এই নীতিটা আরো প্রবল আকার ধারণ করে। 1772 সালে পোল্যান্ড দ্বিখণ্ডিত হওয়ার পর থেকে এই আত্মনিয়ন্ত্রণের অধিকারটা প্রসারিত হতে থাকে। তারপর 19 শতকের মাঝামাঝি সময় থেকে এই আত্মনিয়ন্ত্রণের অধিকার, এই যে নীতিটা, এটা বিপুলভাবে প্রচারিত হতে থাকে। ইতালীয় দার্শনিক ম্যাসিনি প্রচার করেন যে রাজনৈতিক ক্ষেত্রে নিজের ভাগ্য নিয়ন্ত্রণ করার অধিকার রাজনৈতিক চেতনা সম্পন্ন জনগণের স্বাভাবিক অধিকার। ইতালীয় দার্শনিক ম্যাসিনি বলেছেন যে রাজনৈতিক ক্ষেত্রে প্রত্যেকটা মানুষের ভাগ্য নিয়ন্ত্রণ করার যে অধিকার, সেটা একটা রাজনৈতিক চেতনা সম্পন্ন মানুষের স্বাভাবিক অধিকার। এবং এই অধিকারটা যদি সব মানুষের থাকে বিশ্বের, তাহলে আর পৃথিবীতে কোনো রাজনৈতিক সমস্যা থাকবে না। এটা হচ্ছে ইতালীয় দার্শনিক ম্যাসিনির কথায়। আবার এই যে প্রথম বিশ্বযুদ্ধের পর আত্মনিয়ন্ত্রণের অধিকার এত বিশেষভাবে একটা গ্রহণযোগ্য আদর্শ বলে প্রচারিত হয় যে এক জাতি এক রাষ্ট্র, এই যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, এটা প্রথম বিশ্বযুদ্ধের পর
বিশেষভাবে গ্রহণযোগ্য আদর্শ বলে বিবেচিত হয়। লেনিন ঘোষণা করেছিলেন 1917 সালে লেনিন একটা ঘোষণা করেছিলেন যে সোভিয়েত রাশিয়ায় সমাজতান্ত্রিক সমাজ গঠনের প্রথম পদক্ষেপ হিসেবে, মানে প্রথম যে সমাজতান্ত্রিক সমাজ হচ্ছে তার পদক্ষেপটা কি না, প্রথম পদক্ষেপে বলা হচ্ছে যে জার শাসিত রাশিয়ায় যে অত্যাচারিত জাতিসমূহ তাদেরকে সার্বভৌমিকতা দিতে হবে ও স্বাধীনতা প্রদান করতে হবে। আবার 1918 সালে মার্কিন রাষ্ট্রপতি উইলসন উনি কি করলেন, উনি কংগ্রেসে এই যে আত্মনিয়ন্ত্রণের অধিকার, এক জাতি এক রাষ্ট্র, এটার ওপর কিন্তু একটা জোরালো বক্তব্য পেশ করেন। তাহলে আত্মনিয়ন্ত্রণের অধিকারে এই যে এক জাতি এক রাষ্ট্র, আশা করি এটা তোমরা খুব ভালো করেই বুঝেছো। আজকে তোমাদের আমি এই কাকে বলে এটাই একটা ইন্ট্রোডাকশন দিলাম এবং কিভাবে তার ইতিহাসটা, কখন এটা এই নীতিটা ব্যাপকভাবে প্রচার হলো এবং প্রথম বিশ্বযুদ্ধের পর থেকে আরও বেশি গ্রহণযোগ্য আদর্শ বলে মনে হলো, এটা নিয়ে আলোচনা করলাম। এর পরের দিন আমি আত্মনিয়ন্ত্রণের অধিকারের সপক্ষে যুক্তি বিপক্ষে যুক্তি এই নিয়ে আলোচনা করব এবং এছাড়া এই চ্যাপ্টার তো চলবেই, এটা একটা বিশাল চ্যাপ্টার চলবেই।